Assalamu alaikum. Write about remarkable events of the Middle Ages. এই যে কোশ্চেনটি, এই কোশ্চেনটি আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন ফাইনাল এক্সামের প্রিপারেশন নিই অথবা ফাইনাল এক্সামে আমাদেরকে প্রশ্নটা বারবারই করা হয়। তো আজকে আমরা এই প্রশ্নটির ইন ডিটেলস আলোচনা করব এবং এই প্রশ্নটির পড়ার মাধ্যমে মিডল এজের যেই রিমার্কেবল ইভেন্টসগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রাইট অ্যাবাউট দ্য রিমার্কেবল ইভেন্টস অফ দ্য মিডল এজেস। ওকে, এটা হলো আমাদের প্রশ্ন। তাহলে এখানে কি বলা হয়েছে? রিমার্কেবল ইভেন্টস, অর্থাৎ যে ঘটনাগুলো উল্লেখযোগ্য। আর এই ঘটনাগুলো কখনের? মিডল এজেসের যে রিমার্কেবল ইভেন্টসগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের কি করতে হবে? দেখতে হবে। তাহলে এগুলোর মধ্যে কি কি ঘটনা ঘটছিল, হ্যাঁ, তো সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। তাহলে এর আগে আমাদের দেখতে হবে এই যে মিডল এজেস এটা কখন ছিল। যেহেতু এখান থেকে আমাদেরকে ঘটনাগুলো লিখতে হবে, তো এটা কখন ঘটছিল এটা সম্পর্কে আগে আমাদেরকে ডিটেলস আলোচনা করতে হবে। এরপর আমাদেরকে আলোচনা করতে হবে যেই ইম্পর্টেন্ট যে ইভেন্টসগুলো ছিল, ওই ইম্পর্টেন্ট ইভেন্টসগুলোর কারণে এই আমাদের বর্তমান যে বিশ্ব অথবা তখনকার সময়ে কি কি প্রভাব ফেলছিল। হ্যাঁ, এরপরে ওই যে ঘটনাগুলো ছিল ওই ঘটনাগুলো কি কি ছিল, এরপর ওই ঘটনাগুলোর কারণে এর পরবর্তীতে সময় কি হয়েছিল এইসব বিষয় নিয়ে পরে আস্তে ধাপ বাই ধাপ আমাদেরকে আলোচনা করতে হবে। তার প্রথমে আমরা আলোচনা করব দ্য মিডল এজেস ইন ইংলিশ হিস্টোরি। The Middle Ages in English history কি হয়েছে? lasted from 1066 to 1500 AD। তাহলে আমরা এখানে কি লিখলাম? দ্য মিডল এজেস ইন ইংলিশ হিস্টোরি, অর্থাৎ ইংরেজি সাহিত্যে অথবা ইংরেজি যে ইতিহাস ওই ইতিহাসের মিডল এজেস এটা লাস্টেড করছিল অথবা বিলং করছিল ফ্রম 1066 টু 1500 AD। এতটুকু আমরা লিখলাম। এরপর আমাদেরকে লিখতে হবে it was a period of the great changed of society, change in society, religion and literature. ওকে, তো আমরা এখানে কি লিখলাম? ইট ওয়াজ আ পিরিয়ড অফ দ্য গ্রেট চেঞ্জ, অর্থাৎ এই পিরিয়ডের মাধ্যমে কি হয়েছিল? গ্রেট চেঞ্জ হয়েছিল। কি কি চেঞ্জ হয়েছিল? সোসাইটি, সমাজ চেঞ্জ হয়েছিল, রিলিজিয়ান অ্যান্ড লিটারেচার। ওকে, তো এরপরে আমাদেরকে লিখতে হবে এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডে যেই সব বিষয়গুলো চেঞ্জ হয়েছিল, তো এই চেঞ্জ হওয়ার কারণে কি হয়েছিল? এই চেঞ্জ হওয়ার কারণে আপনার যেসব ঘটনাগুলো ঘটছিল, মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্টস শেপড কি করছিল? শেপ করছিল, আকৃতি প্রদান করছিল। মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট শেপড, আকৃতি প্রদান করছিল দ্য লাইফ অ্যান্ড কালচার অফ দিস পিরিয়ড। তাহলে আমরা কি লিখলাম? মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্টস, অর্থাৎ যেই গুরুত্বপূর্ণ ইভেন্টস গুলো ছিল, ঘটনাগুলো ছিল, সেই ঘটনাগুলো শেপ করছিলেন, অর্থাৎ আকৃতি দিছিলেন অথবা পরিবর্তন করছিলেন দ্য লাইফ অ্যান্ড কালচার অফ দিস পিরিয়ড, এই পিরিয়ড
এই পিরিয়ডের যে লাইফ, যে জীবন এবং যে কালচারগুলো ছিল এগুলো কি করছিল, শেপ করছিল, অর্থাৎ পরিবর্তন করে দিয়েছিল। হ্যাঁ, তো এতটুকু আমাদেরকে ইন্ট্রোডাকশন হিসাবে লিখতে, অথবা ইন্ট্রোডিউস হিসাবে এতটুকু আমাদেরকে ব্যবহার করতে হবে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে। তো এতটুকু লেখার পর আমরা লিখতে পারি দ্য ফার্স্ট গ্রেট, দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট ইভেন্টস ওয়াজ, কি ছিল, নরমান কনকুয়েস্ট, কত সালে, 1066। বলতেছেন যে দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট ইভেন্ট ওয়াজ নরমান কনকুয়েস্ট 1066। তার মানে প্রথম যে ঘটনাটা ঘটছিল, ইম্পর্টেন্ট যে ইভেন্টসটা ঘটছিল, সেটা কি ছিল, নরমান কনকুয়েস্ট 1066। ওকে, তো এখন আমাদেরকে ধাপ বাই ধাপ আমাদেরকে ইন ডিটেলস আলোচনা করতে হবে। তো আমরা একটু মুছে নেই। তাহলে প্রথম যে ইভেন্টটা ছিল দ্য ফার্স্ট, আবার লিখি দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট ইভেন্টস, দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট ইভেন্টস ওয়াজ, কি ছিল, নরমান কনকুয়েস্ট। ওকে, QUEST কনকুয়েস্ট 1066। এটা ছিল প্রথম ইম্পর্টেন্ট ইভেন্টস। তো এই যে ইভেন্টসটা, এটা কি ছিল, হোয়েন উইলিয়াম দা কনকুয়ারর, when William the Conqueror defeated King, কাকে, কিং হেরোডসকে কি করছিল, পরাজিত করছিল, at the battle of Hastings, তো এই হেস্টিংস ব্যাটলে, এট দ্য ব্যাটল অফ হেস্টিংসে কি করছিল, আপনার এই এই উইলিয়াম দ্য কনকুয়ারর ডিফিটেড, তাকে পরাজিত করছিল। হ্যাঁ, তাকে পরাজিত করছিল হেস্টিংস। হ্যাঁ, আর এই পরাজিত করার কারণে ফ্রান্স ইনফ্লুয়েন্স ইন্টারেট ইংল্যান্ড, অথবা এই ইংলিশ, যাই হোক। তো এই যে ঘটনাটা, ফার্স্ট ইম্পর্টেন্ট ইভেন্টস নরমান কনকুয়েস্ট, এই ঘটনাটা কখন ঘটছিল, when উইলিয়াম দ্য কনকুয়ারর ডিফিটেড কিং হেরড নামক একজন রাজাকে, যখন উইলিয়াম কনকুয়ারর ডিফিটেড করছিল। আর কিং হেরড কে ছিলেন, কিং হেরড ছিলেন অ্যাংলো সেকশন, এই যে পিরিয়ডটা, ওই পিরিয়ডে তিনি রাজা ছিলেন, তিনি ইংল্যান্ড শাসন করছেন। তো ওনাকে কি করছিলেন, ডিফিটেড, তাকে পরাজিত করছিলেন এট দ্য ব্যাটল অফ হেস্টিংস। হ্যাঁ, তো এই ব্যাটলে তাকে পরাজিত করছিলেন, এবং এই পরাজিত করার কারণে ফ্রান্সের যে ইনফ্লুয়েন্স, ফ্রান্সের যে প্রভাব, ওই প্রভাবটা ইংল্যান্ডে কি করছিল, ইন্টারেট করছিল। তো এটা ছিল প্রথম ইভেন্টস। হ্যাঁ, তো এই ঘটনা ঘটার কারণে কি হয়েছিল, এই ঘটনা ঘটার কারণে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, এই ঘটনা ঘটার কারণে কি হয়েছিল, ইংরেজি যে ভাষা, ওই ভাষায় কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড ফিউডালিজম, হ্যাঁ, দ্য feudalism became the new system
in society. And feudalism became the new system in society. তো ফিউডালিজম বলতে আমরা কি বুঝি? ফিউডালিজম বলতে হলো এরকম একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে পুরো দেশের যতগুলো রাজ্য, সবগুলো রাজ্য শুধুমাত্র একজন ব্যক্তির আন্ডারে থাকবে। আর ওই ব্যক্তি প্রত্যেকটাকে ওনার যে নাইট ছিল অথবা ওনার যে বিশ্বস্ত ব্যক্তি ছিল তাদেরকে দায়িত্ব দেওয়া হইতো যে তুমি এই রাজ্যের দায়িত্ব বা তুমি গ্রহণ করবা, তুমি এই রাজ্যের দায়িত্ব বা গ্রহণ করবা। তো এগুলো গ্রহণ করার মাধ্যমে যারা নাইট ছিলেন তারা সেগুলো গ্রহণ করতেন, সেগুলো পরিচালনা করতেন, এবং সেগুলো আবার যারা কৃষক তাদেরকে দেওয়া হইতো। আর কৃষকরা সেগুলোতে চাষ করার পরে তাদের যে ফসল, ওই ফসল খাজনা হিসেবে রাজাকে প্রদান করতো। তো এইভাবে রাষ্ট্র পরিচালনা হইতো। তো এই যে ফিউডালিজম সিস্টেম, এটা সোসাইটিতে প্রবেশ করছে কেন? যখন নাকি উইলিয়াম দ্য কনকুয়ার কি করছিলেন? ইংল্যান্ড বিজয় করছিলেন, তখন আরো কয়েকটা ঘটনা ঘটছে। সেই ঘটনার মধ্যে হলো the church became very powerful and controlled the education and culture. হ্যাঁ, আর যে চার্চ, এই চার্চ কি হয়ে গেছে? বিকেম ভেরি পাওয়ারফুল হয়ে গেছে, এবং তারা কি করতো? কন্ট্রোল করতো শিক্ষা এবং যে কালচার, ওই কালচারগুলো। তারপরে দ্য রিলিজিয়াস রাইটিং অ্যান্ড প্লেস, দ্য রিলিজিয়াস রাইটিং অ্যান্ড প্লেস কি হয়ে গেছে? এগুলো produced to teach to teach lesson, to teach moral lesson. তো এগুলোকে মোরাল লেসন হিসাবে কি করা হইতো? ইউজ করা হইতো। তার মানে প্রথম যেই ইম্পর্টেন্ট ইভেন্টসটা ঘটছিল, হ্যাঁ, নরমান কনকুয়েস্ট, এই নরমান কনকুয়েস্ট ঘটছিল হয় উইলিয়াম দ্য কনকুয়ারার ডিফিটেড কিং হ্যারল্ড at the battle of Hastings। হ্যাঁ, তো এই জায়গায় ওনাকে পরাজিত করার কারণে ইংল্যান্ডের মধ্যে ফ্রান্সের যে ইনফ্লুয়েন্সিয়াল যে বিষয়গুলো আছে ওইগুলো প্রবেশ করছে। তো এগুলো প্রবেশ করার কারণে ফ্রান্সের মধ্যে যেই প্রভাব পড়ছিল, সেই প্রভাবগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রভাব হইল ফ্রান্সের নতুন একটা সিস্টেম তৈরি হয়েছে, যেটাকে ফেডারালিজম বলা হয়। তো এই সিস্টেম প্রবেশ করছে এবং ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা ওইটা পরিবর্তন হয়ে গেছে। ওল্ড ইংলিশ আর এখন বর্তমান ইংলিশ আর কি করে না, মিলতেছে না, এরকম একটা পরিবর্তন তৈরি হয়ে গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছিল, দ্য চার্চ বিকেম ভেরি পাওয়ারফুল অ্যান্ড কন্ট্রোলড, এবং তারা কন্ট্রোল করত এডুকেশন অ্যান্ড কালচার। তো এই ঘটনাগুলো ঘটছিল কেন? এই যেই প্রথম যেই ইম্পর্টেন্ট যেই ইভেন্টসটা ঘটছিল, যে নরমান কনকুয়েস্ট, নরমানদের বিজয়ী, তো এই কারণেই এই এতগুলো ঘটনা ঘটে গেছে। তো এরপরে আমরা দেখতে পাই যে এখানে একটা বিশাল একটা বড় একটা প্লেগ রোগের আক্রমণ হয়েছিল। কি হয়েছিল? প্লেগ রোগের আক্রমণ হয়েছিল। দা ব্ল্যাক ডেথ, দা নাম দেওয়া হয়েছে দা ব্ল্যাক ডেথ। এটা শুরু হয়েছিল 1346 to 1353। তো এই 1346 to 1353 এই সালে এই যে ব্ল্যাক ডেথ, এটা আক্রমণ দেখা গেছিল এবং মারা গেছিল, killed a large part of population। তো এটার কারণে কি হয়েছিল? killed a large part of population and
and caused social and economics changed এবং এই কারণে কি হয়েছিল সোশ্যাল এন্ড ইকোনমিক চেঞ্জ হয়েছিল হ্যাঁ এরপরে এই যে ঘটনা ঘটছিল মানুষ মারা যাইতেছে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে বলা হয় ইউরোপের 1/3 মানুষ মারা গেছিল এই ব্ল্যাক ডেথ রোগের আক্রান্ত হওয়ার কারণে তো এই যে ঘটনাগুলো ঘটছিল এই ঘটনাগুলো ঘটার কারণে তখন মানুষের ভিতরে কি হয়েছিল যে সোশ্যাল এন্ড ইকোনমিক চেঞ্জ হয়েছিল ওকে এবং পিপল began to question old beliefs এবং people began to question old beliefs and demand এবং তারা ডিমান্ড করতেছেন better living confidence তো এই ঘটনা ঘটার কারণে ইংল্যান্ডে যে মানুষগুলো ছিল তারা তো আগে চার্চের প্রতি বিশ্বাসী ছিল চার্চের নেতারা প্রিস্টরা যাই বলতো তারা সেটাকে গ্রহণ করত তো এই ঘটনা ঘটার কারণে যখন নাকি 1346 টু 1353 এই সালগুলোতে ইউরোপের 1/3 মানুষ প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তো এই যে মানুষগুলো মারা যেতেছেন তখন চার্চের যে প্রিস্টরা তারা সেগুলো স্টপ করতে পারেন নাই হ্যাঁ তখন কিছু কিছু মানুষ বিশ্বাস করতো এগুলো বিধাতার আযাব আবার কিছু কিছু মানুষ তখন এই যে চার্চে তারা যে এটাকে থামাইতে পারে নাই এই কারণে তাদের প্রতি মানুষের বিশ্বাস শেষ হয়ে গেছে এবং মানুষগুলো নিজেদের মধ্যে কনফিডেন্স তৈরি হয়েছে যে আমাদের বেটার লাইফ দরকার আমাদের ইন্ডিভিজুয়ালিজম দরকার আমাদের ফ্রিডম দরকার তো এই বিষয়গুলো ঘটছিল কেন দ্য ব্ল্যাক ডেথ হওয়ার কারণে এটা ছিল নাম্বার 2 ইম্পর্টেন্ট ইভেন্টস নাম্বার 3 হইল the 100 years war একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধটা বিলং করছিল প্রায় 116 বছরের মতন তো এই যে যুদ্ধটা হয়েছিল 1337 to 1453 তো 1337 to 1453 এই যে সালগুলোতে 100 বছরের বেশি প্রায় 116 বছরের মতন একটা যুদ্ধ হয়েছিল এই যুদ্ধ কোন কোন দেশের মধ্যে হয়েছিল বিটুইন ইংল্যান্ড and France তো ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটা কত বছর বিলং করছিল প্রায় 100 বছর এবং এই যুদ্ধ হওয়ার কারণে ইন্সপায়ার্ড অথবা increased national feelings among the English people তো এই যে যুদ্ধটা ঘটছিল যখন নাকি নরমান কনকোয়েস্টে ইংল্যান্ড বিজয় করছে তখন তারা তো ছিল ফ্রান্সের তো ফ্রান্স থেকে তারা ইংল্যান্ডে আসছে তো যখন নাকি তারা ফ্রান্স থেকে ইংল্যান্ডে আসলো এবং ইংল্যান্ড বিজয় করলো তখন তাদের যেই রাজ্য ফ্রান্সে ছিল ওই ফ্রান্সের রাজ্যের অধিকার তারা দাবি করলো আর ফ্রান্সে যে ব্যক্তি পরিচালনা করতো ফ্রান্স রাজ্যটা উনি সেটাকে অস্বীকার করলো তো এই অস্বীকার করার কারণে যুদ্ধ তৈরি হয়ে গেল এবং এই যুদ্ধ প্রায় 100 বছর বিলং করছিল এই 100 বছর যুদ্ধে প্রাথমিক অবস্থায় ইংল্যান্ডের যিনি কিং ছিলেন উনি প্রাথমিক অবস্থায় সেখানে জয়লাভ করছিলেন কিন্তু শেষে ফ্রান্সের যেই সোল্ডার তারা স্ট্রং হয়ে গেছেন এবং তারা শেষে বিজয় লাভ করছেন তো এই যে বিজয় লাভ করছেন এই যে বিজয় লাভ করার কারণে ইংল্যান্ডের মানুষ তখন ভাবতেছেন যে না এখন আমরা আলাদা
আমাদের উত্তরসূরিরা আমাদেরকে বিতাড়িত করে দিছে। তো এই কারণে তাদের ভিতরে যেই ন্যাশনাল ফিলিংস অ্যামং ইংলিশ পিপল এদের মধ্যে তৈরি হয়েছে। তো এই কারণে এই ঘটনাটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই ঘটনা ঘটার কারণেই ইংল্যান্ডের মধ্যে আপনার যে রেনেসান্স পিরিয়ডের যে সূচনা, এই সূচনা শুরু হতে পারছে। এরপরে কি হয়েছে, এরপরে এটা ছিল দ্বিতীয় নাম্বার 3 যে ইম্পর্টেন্ট ইভেন্টস, নাম্বার 3 ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল এটা। আর নাম্বার 4 হচ্ছে in 1476 in 1476 in 1476 1476 William Coxton set up first printing press, press in England. First printing press in England, which made books cheaper, and helped the spread of learning and literature. তো এই যে 1476 খ্রিস্টাব্দে উইলিয়াম কক্সটন নামক ব্যক্তি সেট আপ করছেন ফার্স্ট প্রিন্টিং প্রেস, প্রথম প্রিন্টিং প্রেস তিনি কি করছেন, সেট আপ করছেন ইংল্যান্ডে। তো এই যে তিনি প্রথম প্রিন্টিং প্রেস সেট আপ করছেন, এই প্রিন্টিং প্রেস সেট আপ করার কারণে যে বক্স, আমরা যে বইগুলো পড়তেছি ওই বইগুলো তখন খুবই মূল্যবান ছিল। মানুষ যারা ধনী ছিলেন তারা বাদে গরিব মানুষ সেগুলো ক্রয় করতে পারতো না। তো এই যে প্রিন্টিং প্রেস এটা সেট আপ করার কারণে তখন বইয়ের দাম কমে গেছে, চিপার হয়ে গেছে, অ্যান্ড হেল্প টু স্প্রেড, এবং সেটাকে ছড়ায় দেওয়ার জন্য কি করছিল, হেল্প করছিল অফ লার্নিং অ্যান্ড লিটারেচার। তো এটা ছিল নাম্বার 4 ইম্পর্টেন্ট ইভেন্টস। তো এই ইম্পর্টেন্ট ইভেন্টস হওয়ার কারণে কিন্তু বর্তমান আমরা যে সাহিত্য পড়তেছি এখানে বিশাল বড় প্রভাব পড়ছে। এবং ফাইনালি কি হয়েছে, এই যে ঘটনাগুলো ঘটছিল, ফাইনালি the decline of feudalism and the rise of new ideas. তো কি হয়েছিল, ফাইনালি দ্য ডিক্লাইন অফ ফেডারেলিজম, এই যে ফেডারেলিজম এটার ডিক্লাইন দেওয়া হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, অথবা সেখানে এস্টাবলিশড করা হয়েছে। এই ফেডারেলিজম এস্টাবলিশড করার কারণে এবং নতুন যে ধারণা মানুষের ভিতরে তৈরি হইতেছে, যেরকম মানুষের ভিতরে ওল্ড যে বিলিফগুলো ছিল সেগুলোর প্রতি প্রশ্ন তৈরি হইতেছে, এবং সেলফ ইন্ডিভিজুয়ালিজম এগুলো শুরু হইতেছে। তো এগুলো হওয়ার কারণে কি হয়েছে, এগুলো হওয়ার কারণে prepared the way for Renaissance. Renaissance. তো এইগুলো ঘটনাগুলো ঘটার কারণে যে রেনেসান্সের যে প্রিপেয়ার, যেটা প্রস্তুত করা, সেটা কি হয়েছিল, সহজ হয়েছিল। কেন সহজ হয়েছিল, এই যে মানুষের ভিতরে ফেডারেলিজম কাজ করতেছে, মানুষের ভিতরে ইন্ডিভিজুয়ালিজম কাজ করতেছে, মানুষের ভিতরে সেলফ কনফিডেন্স কাজ করতেছে। তো এগুলো করার কারণে তখন কি হইতেছে, যে রেনেসান্স যে পিরিয়ডটা আছে ওইটা সূচনা শুরু হওয়াটা সহজ হয়ে গেছে। এবং ইন শর্টস যদি আমরা আলোচনা করি, যদি আমরা ইন শর্টসে আলোচনা করি, দ্য রিমার্কেবল ইভেন্টস
উল্লেখযোগ্য যে ঘটনাগুলো আছে, দ্য রিমার্কেবল ইভেন্টস, উল্লেখযোগ্য ঘটনাগুলো মেড দ্য মিডল এজেস, মিডল এজেস, হ্যাঁ, টাইম অফ কি বলা হয়, আর টাইম অফ গ্রেট ট্রানজিশন, a time of great transition from old from old from the old world from the old world to the beginning of the modern period, to the beginning of the modern period, তো অথবা মডার্ন এজেস অর মডার্ন এজেস। তো ফাইনালি যদি আমরা ইন শর্টে আলোচনা করি, দ্য রিমার্কেবল ইভেন্টস মেড দ্য মিডল এজেস আ টাইম অফ গ্রেট ট্রানজিশন ফ্রম দ্য ওল্ড ওয়ার্ল্ড, অর্থাৎ ওল্ড ওয়ার্ল্ড মানে যে প্রাচীন যেই যুগটা ছিল ওই যুগের একটা গ্রেট ট্রানজিশন, যে গ্রেট একটা পরিবর্তন আনছিল মিডল এজের ইম্পর্টেন্ট যে রিমার্কেবল ইভেন্টস গুলো ছিল সেই ইভেন্টস গুলো। এবং এই কারণে কি হয়েছিল, আজকে আমরা যে মডার্ন পিরিয়ড অথবা মডার্ন এজে আমরা বসবাস করতেছি, এই মডার্ন এজের দিকে সেটাকে ধাবিত করছিল। এটা ছিল রাইট অ্যাবাউট দ্য রিমার্কেবল ইভেন্টস অফ মিডল এজেস। তো এই ঘটনাগুলো আমাদের জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা লিটারেচারের স্টুডেন্ট। এছাড়াও পরীক্ষায় এই ঘটনাগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের যে মিডল পিরিয়ড আছে এই মিডল পিরিয়ডের সম্পর্কে লেখাটাও সহজ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকৃত হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই, শুধু আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।